সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব চান্দু। সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আমার সর্ববামে বসা আছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টে উনি প্র্যাকটিস করেন। সে সাথে মেহেরপুরেরই মানুষ, মেহেরপুরের ছেলে জজ কোর্ট মেহেরপুরে উনি ওনার পেশায় নিয়োজিত আছেন। আমার বামে বসা আছেন আজাদ আলী, ইংরেজি বিভাগের প্রভাষক শহীদুদ্দিন ডিগ্রি কলেজে, মেহেরপুর শহীদুদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক ইংরেজি বিভাগ। আমি ওনাদের সাথে কথা বলার আগে আমি কয়েকটি পত্রিকার শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে আমি আলোচনা শুরু করব। আমার মেহেরপুর প্রতিদিন আছে আমার হাতে। মেহেরপুর প্রতিদিনের প্রধান সংবাদটি করেছে, পরীক্ষা না নিয়ে আগের ফলের ভিত্তিতে ফল দেওয়ার সিদ্ধান্ত, অধ্যাদেশে আটকে আছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। দামুড়হুদার কানাইডাঙ্গা ছাতিয়ানে কৃষি জমিতে মাটি কাটার হিড়িক। দৃষ্টি প্রতিবন্ধীর চিকিৎসার ব্যয়ভার ও ভরণ পোষণ মেহেরপুর জেলা পুলিশের মহতি উদ্যোগ। মেহেরপুরের রাজনগরে মসজিদের কমিটি নিয়ে বিরোধ। মেহেরপুরে ফেন্সিডিল উদ্ধার, আসামি পলাতক। মেহেরপুর শহরের সমাজসেবা সমন্বয় পরিষদের নির্বাচন সম্পন্ন। ঝিনাইদহের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। আমার হাতে আছে দৈনিক মাথাভাঙা। দৈনিক মাথাভাঙা পত্রিকার প্রধান সংবাদটি হচ্ছে, বাসায় ডেকে কিশোরীকে ধর্ষণ, হত্যা, বন্ধুর দায় স্বীকার, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু, বয়স নির্ধারণ নিয়ে জটিলতা। এটি একটি আমাদের জাতীয় গণমাধ্যমের নিউজ, মূলত সেটি প্রধান সংবাদ হিসাবে মাথাভাঙা পরিবেশন করেছে। তথ্য ও প্রযুক্তির আদলে ডাক বিভাগে আধুনিকায়ন করা হয়েছে। চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধনকালে সেলুন জোয়ারদার এমপি। আলমডাঙ্গায় কে হচ্ছেন নৌকার মাঝি, প্রধানমন্ত্রীর দপ্তরে 6 জনের নাম। বাম দলের কদর বাড়ছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। দর্শনার সুলতানপুরে জাহিদুল ফেন্সিডিল সহ গ্রেপ্তার। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে দিশেহারা আরজু খাতুন। কন্যা সন্তান জন্মের পর ফোন করলেই পৌঁছে যাচ্ছে উপহার। চুয়াডাঙ্গা জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ, প্রশংসায় পুলিশ সুপার। দলের সিদ্ধান্তের বাইরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করে বিএনপি নেতা বাবু খান। আমার হাতে আছে পশ্চিমাঞ্চলের প্রধান সংবাদটি করেছে, রেলের 3 কর্মকর্তা বরখাস্ত, 10 জনের নামে মামলার নির্দেশ। বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস উপলক্ষে মূল্যমানের স্মারক ডাক টিকিট, খাম ডাটা কার্ডও উদ্বোধন। ঠিকাদার যদি কাজের কোনো অনিয়ম করে তাহলে কোনো প্রকার ভয়ভীতি না পেয়ে সরাসরি আমাকে জানাবেন, এটি বলছেন চুয়াডাঙ্গায় ডাক বিভাগের নূতন ভবন নির্মাণে কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সেলুন জোয়ারদার। পুলিশকে সতর্ক থাকার নির্দেশ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে। কম্বল গায়ে দেয়ার শীত আসছে শীঘ্রই, সঙ্গে শৈত্যপ্রবাহ। গাংনী পৌরসভার সকল ভোট কেন্দ্র পরিদর্শন। এই ছিল মূলত গাংনীতে বিষ স্প্রে করে 10 বিঘা জমির গম ক্ষেত পুড়িয়েছে দুর্বৃত্তরা। আমি আজকে যে কারণে 2 জন অতিথিকে সাংবাদিক ছাড়াই এই আমার সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে মূলত হাজির করেছি, তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে মূলত আমি শিক্ষা বিভাগ নিয়ে কথা বলবো, আমি একই সাথে বিচার বিভাগের কিছু বিষয় নিয়ে আমি অ্যাডভোকেট নজরুল ইসলামের সাথে কথা বলবো, এবং কিছু কিছু বিষয় জানতে চাইবো যে কোন কোন বিষয়গুলো আমি ইয়েতে মামলা করা যায় কিনা সে বিষয় নিয়ে কথা বলবো। আলোচনার মধ্যে থাকবেন নিশ্চয়ই আপনারা। নজরুল ইসলাম, আপনাকে আমাদের এই মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনি আজকে প্রথম নতুন অতিথি আমাদের, সেই ক্ষেত্রে আপনার কাছে এটাও জানতে চাইব প্রথমে যে আমাদের এই মেহেরপুর প্রতিদিনের নতুন একটা কন্টেন্ট, এই সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা দেখেন কিনা, সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান কেমন লাগে সে ব্যাপারেও শুনতে চাইব। আপনি যদি আপনার প্রারম্ভিক বক্তব্য শুরু করেন। ধন্যবাদ মাহবুব চান্দু ভাই। দৈনিক মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের আমি মেহেরপুর প্রতিদিন প্রকাশ হওয়ার পর থেকে মূলত আমি পাঠক এবং দর্শকও বটে।
যে সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানটা হয়, আমি প্রায় প্রতিদিনই আমি অনুষ্ঠানটা দেখি এবং আমি প্রশংসা করি যে মেহেরপুরে এই ধরনের একটা অনুষ্ঠান চালু হয়েছে। আমি প্রশংসা করি এবং ধন্যবাদ জানাই যারা এটা চালু করছেন। আমি আসলে আজকে প্রথম অতিথি না, মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণে আমি প্রথম অতিথি। আপনি সেই মুক্ত হিসেবে- কথায় ছিলেন। হ্যাঁ, মুক্ত কথা, আরেকটা সেক্ষেত্রে কন্টেন্টে ছিলেন। আমি মেহেরপুর প্রতিদিনের সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের সমস্ত যে দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে আমার বন্ধু, আমার ডান দিকে বসা আজাদ আলী, ইংরেজের প্রভাষক, উনি আমার বাল্য বন্ধু। আজকে আমরা শুরু করতে পারি আপনার যে কোনো ধরনের প্রশ্নের। ধন্যবাদ আপনাকে। আজাদ আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, ইয়েতে আমি প্রথমে যে আলোচনাটা শুরু করতে চাই, পরীক্ষা না নিয়ে আগের ফলের ভিত্তিতে ফল দেওয়ার সিদ্ধান্ত, অধ্যাদেশে আটকে আছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আপনি জানেন যে এই করোনা মহামারীর মধ্যে আমাদের সবচেয়ে বড় দুইটা পাবলিক পরীক্ষা, এসএসসি এবং এইচএসসি, দুইটা পরীক্ষায় অটো পাস ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে তার রেজাল্ট কিন্তু এখনও হয়নি, সেই রেজাল্ট আটকে আছে। এত সংক্রান্ত বিষয়ে আপনার যদি কোনো ইনফরমেশন থাকে আপনি কাইন্ডলি আপনার ইয়ে বলবেন। মেহেরপুর প্রতিদিন সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে আপনি সঞ্চালক মাহবুব চান্দু ভাই এবং যারা কলাকৌশলী আছে এবং দেশে এবং দেশের বাইরে যারা অনুষ্ঠানটা দেখে সেই সব বাংলা ভাষাভাষী ভাই বোনদের স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার বন্ধু নজরুল, তাকেও এই সাথে পেয়ে খুব ভালো লাগছে। আপনি যেটা বললেন ওটা এসএসসিটা আপনার এখনো ঘোষণা হয়নি। এসএসসিটা পরীক্ষার মাধ্যমে সিদ্ধান্ত হচ্ছে। এসএসসি, আচ্ছা, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যেটা এইচএসসি এবং তার সমমান যেটা, সেটা আপনার ওই পরীক্ষা না নিয়ে ফল ঘোষণা করবে। তো এটা বিষয় হচ্ছে যে এই যে প্যান্ডামিক, সারা বিশ্ব জুড়ে যে করোনা ভাইরাসের যে আপনার প্রতিবন্ধকতা, বিশেষ করে শিক্ষা খাতটা খুবই সমস্যার ভিতর দিয়ে গেছে, গত 1 বছর প্রায় হয়ে আসছে। তো সেই হিসাবে আমাদের সরকারও একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলেন যে পরীক্ষা সাধারণত আমাদের এপ্রিলের প্রথম সপ্তাহে হয়, এপ্রিলের প্রথম সপ্তাহে। তো তখন এখন আমরা বুঝতে পারছি, তখন নিয়ে নিলে হয়তো কী হতো জানি না, সেটা নেবো করে লাস্টে আপনার পুরা বিশ্বে যখন ছড়িয়ে পড়লো তখন আপনার সিদ্ধান্তটা এভাবে আসলো যে আগেকার পরীক্ষার ফল অনুসারে হবে। কিন্তু ব্যাপারটা আপনার বাধাগ্রস্ত ওই জায়গায় হচ্ছে, মনে করেন একজন বিভাগ চেঞ্জ করেছে, এসএসসি লেভেলে আপনার সে সায়েন্স ছিল, সেখানে আপনার ইন্টারমিডিয়েটে এসে আপনার সে হয়তো মানবিক বিভাগ নিয়েছে, আর্টস নিয়েছে বা কমার্স নিয়েছে। এসএসসিতে আপনার কমার্স ছিল, তারা হয়তো আপনার মানবিক বিভাগ বা আর্টস নিয়েছে। তো এইখানে আপনার কিছুটা সমস্যা দেখা গেছে। ওখানে মনে করেন 4.5 পেয়েছে, এখানে এসে তার সাবজেক্ট চেঞ্জ, সেই সব সাবজেক্টগুলো মেলাতে গেলে তার সমস্যা। তো এই ভিত্তিতে আমার মনে হয় এটা আগেকার পরীক্ষার যে ফলটা ছিল তার কম তো হবেই না, বরঞ্চ হয়তো লাভবানই হবে। কেউ হয়তো 4.94 পেয়েছে, তাকে হয়তো জিপিএ 5 করিয়ে দেবে এরকম। তো এটা একটা অধ্যাদেশ লাগবে, তার কারণ তো এটা তো নতুন, কারণ এরকম অভিজ্ঞতা তো আমাদের ছিল না, কারোরই ছিল না, পুরো বিশ্বই একই রকম। তো আমার মনে হয় যে সিদ্ধান্তটা ভালোই আছে। এটা লেনদেন আরও করে ফেলছে বেশি। তো যে সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় অতি দ্রুত নেওয়া উচিত। এই ছেলেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যখন ভর্তির পরীক্ষা দিতে যাবে তাদের তো জিপিএ আপনার দরকার হবে, এটা খুবই জরুরি। আমি আসবো এই আদ্যপান্ত বিষয়গুলো নিয়ে একটু কথা বলতেই চাই আপনার সাথে। অ্যাডভোকেট নজরুল ইসলাম, ইয়েতে করোনাকালীন সময়ে আমাদের বিচার বিভাগের কি অবস্থা? আপনি একজন অ্যাডভোকেট হিসেবে এই সময়ের যে আপনার অবজারভেশন, এখান থেকে যদি আলোচনাটা আসলে শুরু করি। আসলে কি অবস্থা বলতে গেলে তো অনেক কথা আসে আর কি। বিচার বিভাগের আমার সুপ্রিম কোর্ট বন্ধ হয়েছিল 16ই এপ্রিল তারিখে, ভ্যাকেশন ছিল, তারপরে আর কোর্ট খুলেছিল না। তো এই 6 মাস কোর্ট বন্ধ ছিল। সুপ্রিম কোর্ট এবং অধস্তন কোর্ট যেগুলো বাংলাদেশের সমস্ত আদালত বন্ধ হয় এবং সমস্ত অফিস আদালত সব কিছুই বন্ধ হয়। পরবর্তীতে সীমিত পরিসরে অফিস আদালত চলে, সীমিত পরিসরে
কোর্ট খোলে, এখন সুপ্রিম কোর্টের কিছু বেঞ্চ ওপেন করা হয়েছে, কিছু বেঞ্চ ভার্চুয়ালি চলছে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ভার্চুয়ালি কোর্টটা বেশ জনপ্রিয় হয়েছিল বা এখনও চলে সেখানে। আমাদের বাংলাদেশে সেটা ছিল না, আমরা একেবারেই করোনাকালীন সময়ে আমরা সেখানে যাত্রা শুরু করি। সুপ্রিম কোর্টের কিছু বেঞ্চ যদিও অফিসিয়ালি বা ডকুমেন্টারি বলা হচ্ছে যে ওপেন হয়েছে, পূর্ণাঙ্গ বেঞ্চ চলছে, কিন্তু অ্যাকচুয়ালি সেখানে সবগুলো বেঞ্চ ভার্চুয়ালি চলে। এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে করোনার জন্য বাংলাদেশকেও ঠিক একইভাবে হানা দিয়েছে এবং ঢাকাতে এই করোনার প্রকোপটা একটু বেশি। তো এই 6 মাস আদালত বন্ধ থাকার কারণে বিশেষ করে বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবী সমাজ, এই দুইটা সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আপনারা জানেন যে আইনজীবীদের নির্ধারিত কোনো বেতন নাই, ভাতা নাই, কোনো সম্মানই নাই, গভর্নমেন্ট থেকে কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। মক্কেলের ফির উপরে নির্ভর করে তারা জীবিকা নির্বাহ করে। সেক্ষেত্রে 6 মাস যদি আদালত বন্ধ থাকে, তাদের আসলে অবর্ণনীয় একটা দুঃখ দুর্দশার মধ্যে কাটাতে হয়েছে। এমন কিছু মামলা ছিল যে মামলাগুলো হয়তো 10 দিন পরেই একজন আসামি বের হতে পারেননি। একটা মামলা করার খুব জরুরি ছিল, করতে পারেননি, সেক্ষেত্রে তার হয়তো বাড়িঘর বেদখল হয়েছে বা অন্য অন্য অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন এইগুলো আসলে আলোচনা করে শেষ করার নয় যে আদালত পরিস্থিতি কী ছিল। এখন সুনির্দিষ্টভাবে যদি আপনি একটু বলেন তাহলে আমি হয়তো সুনির্দিষ্টভাবেই আসবো। আপনি যে কথা বললেন এটা ঠিকই আছে যে সত্যিকার অর্থে যাদের আসলে মান্থলি বা ইয়ারলি কোনো স্যালারি নেই, যাদের আসলে এই প্রফেশনে থেকে ইয়ে করতে হয়, একদিকে যেমন সত্যিকার অর্থে যারা আইন সহায়তার জন্যে আদালতে যায় তিনারা যেমন বঞ্চিত হচ্ছে এবং তিনাদের এই বন্ধ থাকার কারণে, কোর্ট বন্ধ থাকার কারণে আপনাদেরও আর্থিকভাবে আপনারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি খুবই স্পেসিফিক কিছু প্রশ্ন নিয়ে আপনার কাছে আমি আসবো। আজাদ আলী, আপনি জানেন এই পরীক্ষা নিয়ে যে কথা বলছিলাম, আপনার কাছে আমি আসলে এই পর্বে যে আমরা তো শিক্ষা বিভাগ নিয়ে বিভিন্ন খবর পরিবেশন করি, সেক্ষেত্রে দীর্ঘদিন বলা যায় মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই যে বন্ধ আছে, আপনি একজন শিক্ষক হিসাবে আপনার কাছে যদি জানতে চাই যে আসলে এই এখন সমস্ত কিছু কিন্তু খুলে দেওয়া হয়েছে, করোনাকালীন সময়ে যে লকডাউনগুলো ছিল সমস্ত বিভাগ উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র বাকি আছে শিক্ষা বিভাগ। এই শিক্ষা বিভাগের এই বন্ধ রাখাটা কতখানি যৌক্তিক বলে আপনি মনে করেন? একটা বিষয় কি, মানে কিছুটা জিনিস মানে স্ববিরোধী হয়ে যায় কিছু জিনিস। একই সাথে আপনার সবগুলাই মানে খুলে দেওয়া হলো, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেওয়া হলো না। একটা জায়গায় মাস্কের জন্য জরিমানা করছে, আর একটা তার পাশের একটা ফুটবল মাঠে প্রচুর লোকে খেলা দেখছে একসাথে। বা একটা জায়গায় মানে খুবই স্ট্রিক্টলি যেটা বলা হয় যে মাস্ক ব্যবহার করা, নো সার্ভিস, এরকম বলা হয়েছে, নো মাস্ক নো সার্ভিস। তারপরে আপনার বিভিন্ন রকম প্রতিষ্ঠান থেকেও তাদের মানে প্রকাশটা আসছে যে নো মাস্ক নো সার্ভিস, কিন্তু বাস্তবে হচ্ছে দেখেন, আপনি যখন ওই যে লঞ্চ পার হচ্ছে বা লঞ্চে যাচ্ছে বা বিভিন্ন জায়গায় মানুষ গণপরিবহন ব্যবহার করছে বা বাজারে, এখানে আপনার স্কুল কলেজগুলো সাধারণত অন্যান্য দেশকে ফলো করছে আমার মনে হয়। কিছুদিন বন্ধ থাকা ঠিক ছিল, কিন্তু এখন তো সময় এসেছে খুলে দেওয়ার। এখন খোলার আমার যেটা ব্যক্তিগত মতামত, আপনার হাই স্কুল ধরেন 6, 7, 8, 9 বা 4, 5ও আছে আপনার হাই স্কুলগুলো, আপনি সপ্তাহে যদি 2টা ক্লাস করেন, 3 আর 4 ক্লাস শনি সম্পদ প্রচুর ক্লাস ভাগ করে দিল, বেঞ্চের এই মাথায় একটা ওই মাসে একটা, তারপর তাদের মাস্ক পরালো বা সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদের ঢুকালো বা যে তাপমাত্রা মাপা, এটা করা যেত আমার মনে হয়। তারপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো, তারা তো খুব ম্যাচিওর ছিল, তাদের তো অনেক কনসিয়াসনেস তাদের ভিতরে গ্রো করবে, সেটা অবশ্যই আমার মনে হয় খুলে দেওয়া উচিত। বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো কি স্ববিরোধী দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে যে আমরা পরীক্ষা নেব। আচ্ছা, পরীক্ষা নেবে, এতগুলো ছেলে মেয়ে কোথায় থাকবে? তারা যারা হলে ছিল কোথায় থাকবে?
তাহলে স্ববিরোধী হচ্ছে না কথাটা? এই বিষয়গুলো আমাদের ভেবে দেখা দরকার। আজকে আপনার সব থেকে আজকে রেকর্ড হয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে 3 লাখের উপরে আপনার পজিটিভ, করোনা পজিটিভ আক্রান্ত, অথচ সেখানে কিন্তু স্কুল কলেজগুলো খোলা আছে। আর আমাদের দেশে নীতি নির্ধারকরা সাধারণত আজকে সকালে একটা কথা বলছেন, হয়তো বিকালে একটা কথা বলছেন, মানে সিদ্ধান্তহীনতা যেটা বলা হয়, এটা আমার মনে হয় অবশ্যই খুলে দেওয়া উচিত। মানে কলেজে যেমন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে, ফার্স্ট একটা শনি সোম বুধ খুললো, তারপরে সেকেন্ড ইয়ারটা রবি মঙ্গল বৃহস্পতি খুললো, তাও যদি মনে হয় যে বেশি হচ্ছে, ওইখানে আবার ফার্স্ট ইয়ারের জোর রোল বলে একদিন আসলো, বিজোড় রোলগুলো তারপরে আসলো। করা যায় না? এটা অবশ্যই করা যায়। আমার মতে এগুলো করা যায়, কেন যাবে না? শিক্ষা প্রতিষ্ঠান ওপেন করে দেওয়া উচিত, অবশ্যই ওপেন করে দেওয়া উচিত, এবং আরো আগে থেকে ওপেন করে দেওয়া যেত যদি এই সিস্টেমগুলো বিজোড় রোল নম্বরগুলো এই দিনে আসবে। হয়তো প্রথম সপ্তাহে তো এটা সমস্যা হতো, পরের সপ্তাহ থেকে তারা নিজেরাই রেগুলার হয়ে যেত, তাদের অভ্যাস হয়ে যেত। ওই করোনাকালীন সময় আমাদের মেহেরপুর মুজিবনগরে ওই বক্স শেপ হাটের একটা করেছিল, আপনি জানেন? সেটা বাংলাদেশে খুব আলোচিত ছিল। বক্স শেপ মানে একটা নির্দিষ্ট দূরত্বে গ্রামীণ যে হাট, সেটা প্রাইম মিনিস্টারের দপ্তর পর্যন্ত আলোচনা হয়েছিল, এবং এই কনসেপ্টটাকে বিভিন্ন জায়গাতে কাজে লাগানো হয়েছিল। তো সেক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে আসলে এরকম শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্লাস ওয়ারি যদি একাদশ ক্লাস আসবে, আবার যদি আপনি আরো করতেন যে একাদশ বিভাগের শুধু বিজ্ঞান বিভাগ আসবে শনিবার বা রবিবার, মানবিক বিভাগ আসবে মঙ্গলবার বৃহস্পতিবার। আপনার এতদিন ধরে তো সিদ্ধান্তহীনতাই তো ভুগছে, সিদ্ধান্তটা অবশ্যই থাকা উচিত ছিল। তারপরে সরকার আমাদের যেটা বলছে যে আপনার ভার্চুয়াল যে ক্লাস, অনলাইন ক্লাস, আমি তো আমার অনলাইন ক্লাসে আমার ভিউয়ার্স কয়জন, ছাত্র সংখ্যা ধরেন 1500। টোটাল লজিস্টিক তো সবার কাছে নাই, না সবার তো নাই, গ্রাম অঞ্চলে তো আপনার অ্যান্ড্রয়েড ফোন সবাই ব্যবহার করে না, আবার নেটওয়ার্কেরও সমস্যা আছে। তো এটা স্ববিরোধী হয়ে যায়। একটা উদাহরণ তৈরিও করা যেত কয়েকদিন আগে, অবশ্যই একটা উদাহরণ করা দেখা যেত। রাইট, আপনার এই ডিসি সাহেবের ওখানে একটা প্রোগ্রাম ছিল, আমাদের সাংবাদিকদের নিয়ে একটা মুক্ত আলোচনা ছিল কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। তো এখানে আমাদের এই যে মুজিব শতবর্ষ উদযাপনের নানান কর্মসূচি, সেক্ষেত্রে মেহেরপুরেও একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি জেলা প্রশাসন কর্তৃক নেওয়া হয়েছিল, যে মুজিব চর্চা 100 ঘন্টা। তো ওখানে ক্রীড়াঙ্গনের একটা ব্যাপার ছিল। তো ডিসি সাহেব বলছেন যে আসলে এই করোনাকালীন ইয়েতে তো আমরা ক্রীড়ার কোনো অনুষ্ঠান করতে পারছি না। তখন আমি বলেছিলাম যে আসলে আপনারই তো এক ইউনো, যে সে বক্স শেপ হাট করে সারা বাংলাদেশে খুব আলোচিত হলেন, তাই না? তো আপনি করেন, আমার যদি স্টেডিয়ামে যদি ধরে নিই আমার 1000 অ্যাকোমোডেশন, ঠিক আছে, আপনি সেটাকে 300 এখন তো আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলো দর্শক, তারপরে আপনার ওই যে এখন ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট হচ্ছে, কিছু দর্শককে রাইট, যে 300 দর্শক আপনি দেন, তাহলে তো সেখানে একটা সোশ্যাল ডিস্টেন্স বা স্বাস্থ্যবিধি মেনে, তাহলে এটা হয়তো দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় আলোচিত হবে। সেভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে অন্তত রানিং থাকবে, তাই নয় কি? তাহলে আপনি একটা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানকে অফ করে দিয়ে সকল প্রতিষ্ঠানগুলোকে উন্মুক্ত করে দিলেন। এটা নিয়ে আসলে নানানজন নানান কথাও বলছে, আমরাও দেখি আমরা কতদূর এই বিষয় নিয়ে কথা বলতে পারি। আমি একটু অ্যাডভোকেট নজরুল ইসলাম, হ্যাঁ বলেন। আমি একটু অনলাইন ক্লাস সম্পর্কে একটু মতামত দিতে চাচ্ছি। আমি করোনাকালীন সময়েও আমাদের জীবন থেমেছিল না, অ্যাকচুয়ালি থেমেছিল না। আমরা হাট বাজার থেকে শুরু করে সব কিছুই করেছি, সব কিছুই কিন্তু করেছি নিজেকে নিয়ন্ত্রণে রেখে। তো আমি ওই সময় বাজারে গিয়ে দেখেছি, বাজারে করোনা আমি দেখতে পাইনি, আমি বাজারে করোনা দেখতে পাইনি। তো অনলাইন ক্লাস সম্পর্কে আমি যেটা জানি, আমি দেখেছি আর কি, আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে এই ক্লাসটা আমার মনে হয় যে শুধুমাত্র খাতা কলম ঠিক রাখার জন্য ক্লাসগুলো। কেন বলি, আমার বন্ধু তিনি শিক্ষক, তিনি ভালো জানেন এবং বেশি জানেন এই বিষয়ে, আমি অল্প জানি। বেশিরভাগ ক্লাসগুলো দেখবেন 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট একটা ক্লাস। আমার জানার মতো আমি অনেকগুলো ক্লাস দেখাতে পারবো যার লেন্থ।
আমরা তো না 30 মিনিট আপনি নিয়েছেন হয়তো বা 30 মিনিট, না, আমি সব কিছু আমি বলি 30 বলি মিনিট minimum। আপনাদের টিচাররা 45 মিনিটও নিতে পারে, তবে অনলাইন ক্লাস আমি 4.5 মিনিটের ক্লাসও আমি দেখেছি। না তুমি আমার একটা 7 মিনিটের একটা ছিল, তোমাকে বলি কারেন্ট চলে গেছিল ওই দিন, কারেন্ট চলে গেলে তোমার অনলাইনে সেটা আমার হয় না আপনারটা কারেন্ট আমি না, এরকম তো উনি হয়তো অন্যটার কথা আমি বলছেন। দেখাতে পারি যে 4 মিনিট 5 মিনিট 10 মিনিটের ক্লাস, অনলাইন ক্লাস আচ্ছা। আমি হয়তো বা আমার এই আলোচনার পরেই আমি দেখাতে পারবো। আচ্ছা, আমি না দেখাই না পারলে আমি বলতাম না, বা এটা হতে পারে না। 100% আমি দেখাতে পারবো যে এই ক্লাসগুলো 10 মিনিটের নিচে অনলাইন ক্লাস এসেছে, রেকর্ড করছে, অনলাইনে দিয়ে দিয়েছে, ক্লাস শেষ। এই ক্লাসগুলো শুধুমাত্র খাতা কলম ঠিক রাখার জন্য। আপনি যেটা বললেন যে সেটা যে টেকনিক্যাল যে সাপোর্টটা সেটা আসলে আছে কিনা সেটা দেখা উচিত। তবে আমি এই জায়গায় একটু থামাই, সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে পরিসংখ্যান, বিশেষ করে স্টুডেন্টদের যে পরিসংখ্যান, এই অনলাইন ক্লাস নেওয়ার ব্যাপারে অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করছেন এই ধরনের একটা পরিসংখ্যান আমার জানা আছে, সেটা হলো 58%, সর্বোচ্চ 58% ছাত্রছাত্রী এটাকে ব্যবহার করে। তাহলে 42% কিন্তু তারপরে ইয়ে নাই, নেটের ব্যাপার আছে, নেটের ব্যাপার আছে। 42% আপনার প্রথমেই কিন্তু এর বাইরে, বাইরে এর বাইরে। কাজেই আমি আমার বিজ্ঞ বন্ধুর সাথে একমত যে আসলে সামাজিক দূরত্ব বজায় রেখে বা অন্যান্য এটা নিয়ে আরো বেশি করে ভাবনা চিন্তা করে এটা নিয়ে গবেষণা করে এগুলো খোলার ব্যবস্থা করা উচিত, অতি সত্বর খোলার ব্যবস্থা করা উচিত। কারণ স্টুডেন্টরা যদি লেখাপড়ার মধ্যে না থাকে, তাদের ব্রেন, একটা মানুষের ব্রেন কিন্তু বসে থাকে না। একটা মানুষের ব্রেন যখন, একটা স্টুডেন্টের ব্রেন, তার কাজ পড়ালেখা করা, একমাত্র কাজ পড়ালেখা করা। সে যখন পড়ালেখার কাজ যখন পাচ্ছে না, তার ব্রেন কিন্তু বসিয়ে রাখবে, অন্য বাজে কাজে সে ব্যবহার করবে তার ব্রেন। সুতরাং সীমিত পরিসরে হলে ক্লাস খুলতে হবে, সীমিত পরিসরে হলেও তাদের লেখাপড়ার চাপের মধ্যে রাখতে হবে। ব্রেক অফ স্টাডি খুব বাজে জিনিস, বাজে জিনিস, খুব বাজে। এটা জাতির কল্যাণের জন্য আমার মনে এটা করা উচিত। রাইট। আমি অ্যাডভোকেট নজরুল ইসলাম, আপনাকে যেটা আমি যে কয়েকটা বিষয় খুবই স্পেসিফিক প্রশ্ন করতে চাই। আমরা বিভিন্ন সময় গণমাধ্যমে, আমি হয়তো কোনো ডিরেক্ট কোনো নিউজ নিয়ে কথা বলছি না, কিন্তু আমাদের গণমাধ্যমে আজকেও আছে। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আমরা ভেজাল খাদ্যের দেশে বসবাস করছি, আমার দেশে প্রতিটা খাদ্যে ভেজাল, পরিবেশগত সমস্যা আছে পরিবেশনের ক্ষেত্রে, পাশাপাশি এদেশে শিশু খাদ্য পর্যন্ত ভেজাল হয়। সমস্ত কিছু মিলিয়ে এই যে ভোক্তাদের সাথে যে অন্যায়টা করা হয়, আমি এটাকে অন্যায় বলবো। তার কারণ শিশু খাদ্য, যে শিশুটা মানুষ হিসাবে বেড়েই উঠলো না, সে খাদ্যে পর্যন্ত ভেজাল হচ্ছে। এর এন্ট্রিতে আইনি ব্যবস্থা কি আছে, এবং এই যে এত হয় আপনার প্রশাসনিকভাবে, যে অনেক সময় মোবাইল কোর্ট হয়, তারপরও দেখা যাচ্ছে যে সেই মোবাইল কোর্টের পরে আবার যা তাই হয়ে যাচ্ছে। আপনি যদি এত সংক্রান্ত ব্যাপারে এই ভোক্তা অধিকার নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আইনি ব্যাখ্যাগুলো যদি আপনি বলতেন। এখন অনেক আইন আছে, জি, ভোক্তা অধিকার আইন আছে, মোবাইল কোর্টে তো একটা আইন আছে, মোবাইল কোর্টের মাধ্যমে তাদের সাজার ব্যবস্থা করার একটা আইন আছে, অনেকগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো আইন আছে। এখন মোবাইল কোর্টের মাধ্যমে সাজার ব্যবস্থা করা হয়, আমি যে সিস্টেমটাই করা হয় এটাতে কিন্তু আমি খুব বেশি একমত না। কেন? মাঝে মাঝে অভিযান চালানো হয় আমার প্রিয় শহর মেহেরপুরে, দেখতে পাই আপনাদের কল্যাণে, আপনাদের মাধ্যমে দেখতে পাই বা পড়তে পারি যে অমুক একটা দোকানে অভিযান চালানো হলো, 3000 টাকা জরিমানা। আপনারা কিন্তু সেটাকেই ফলাও করে প্রকাশ করেন যে বড় একটা প্রতিষ্ঠানে ভেজাল খাদ্য খাওয়ানো হলো, ভেজালের কারণে জরিমানা করা হলো 3000 কি 5000 কি 20000। আমি মনে করি এটা সাফিসিয়েন্ট না, তাদের শাস্তির আওতায় আনা উচিত। এবং ভেজাল খাদ্য যেখানে উৎপাদন হয়, যিনি বিক্রি করছেন, একটা মশলা এক জায়গায় উৎপাদন হচ্ছে আর এক জায়গায় বিক্রি হচ্ছে, তাহলে বিক্রেতাকে শুধু শাস্তি দিলে হবে না, যেখানে উৎপাদন হচ্ছে সেই জায়গাটা খুঁজে বের করা উচিত। ভেজাল খাদ্য যেখানে উৎপাদন হচ্ছে, আপনি দেখবেন পলিথিন ব্যবহার কিন্তু নিষেধ, পলিথিন ব্যবহার করা নিষেধ। ঢাকাতে এটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়। আপনি একটা পেয়ারা কিনবেন, একটা পেয়ারা পলিথিনে মোড়ায় দিচ্ছে আপনার সামনে, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আপনার সামনেই দিচ্ছে, কর্তৃপক্ষের সামনেই দিচ্ছে, অহরহ পলিথিন ব্যবহার হচ্ছে। এখন যে পলিথিনটা ব্যবহার করছে, ওই একটা পেয়ারা আপনাকে পলিথিন দিয়ে মোড়ায় দিচ্ছে, জরিমানাটা কিন্তু তাকে করা হচ্ছে। এই
পলিথিনের কারখানাটা কোন জায়গায়? পলিথিন তো উৎপাদন হচ্ছে, যদি উৎপাদন বন্ধ হয়, একটা জায়গায় যদি বন্ধ হয়, তাহলে হাজার কেন হয়তো লক্ষ মানুষের সাথে জড়িত আছে, এই লক্ষ মানুষ কিন্তু এটা আর সরবরাহ করতে পারবে না বা বিস্তার লাভ করতে পারছে না। তাহলে আগে বন্ধ করা উচিত উৎপাদনটা। ভেজাল খাদ্যেও ঠিক একই রকম আমি মনে করি যে যেখান থেকে ভেজাল খাদ্যটা উৎপাদন হয় এদেরকে শুধু জরিমানার আওতায় না, আইনের প্রয়োগ করা উচিত। আইনে কিন্তু শুধুমাত্র মোবাইল কোর্ট আইনে শুধুমাত্র জরিমানার কথা বলা হয়নি, সেখানে শাস্তিরও বিধান রাখা হয়েছে। এখন একজন কারখানার মালিক, তিনি কারখানায় নাই, কারখানার ম্যানেজার আছেন। এখন কর্তৃপক্ষ দেখলেন যে কারখানার ম্যানেজারকে আমি কেন শাস্তি দেব, না দিয়ে জরিমানা করলেন, সাথে আপনারাও আছেন, পুলিশ প্রশাসন আছে, জরিমানা করে ছেড়ে দিচ্ছে। একজন ব্যবসায়ী যখন সে পার মান্থ তার ইনকাম হচ্ছে 5 লক্ষ কি 10 লক্ষ 20 লক্ষ টাকা, সেখান থেকে 5,000 10,000 টাকা একদিনে দিয়ে দিল, আবার 6 মাস পরে আসবে, এটা কোনো বিষয় না। অনেকে টাকা হাতে করে ধরে থাকে যে জরিমানা তো হবেই, এই টাকাটা গুনে দিয়ে দেবো। তো এখন আমি মনে করি যে শুধুমাত্র জরিমানা নয়, এটার জন্য কঠোর শারীরিক শাস্তির ব্যবস্থা করা উচিত আমি মনে করি। আচ্ছা, এখানে যদি কেউ আসলে সংক্ষুব্ধ হয়ে মামলা করতে চায়, তার প্রসিডিওরটা কি? সংক্ষুব্ধ হয়ে মামলা করলে ভোক্তা অধিকার আইনে যে কেউ মামলা করতে পারবে। আচ্ছা, ভোক্তা অধিকার আইনে যে কেউ মামলা করতে পারবে, এনিওয়ান, যে কেউ মামলা করতে পারবে। সে যদি নিজে যদি প্রতারিত না হয়, ধরেন সে কোনো পণ্য কিনে প্রতারিত হয়নি, সে একটা নাগরিক দায়িত্ব পালন করছে, নাগরিক হিসাবে সে নাগরিক হিসাবে যে কেউ পারবে, এনিওয়ান। আচ্ছা, তো এইগুলা করে এই সমস্ত মামলাগুলা করে, এরও তো সে মামলা মানেই তো আমাদের একটা দীর্ঘসূত্রিতা, মামলা মানেই তো সেই সাক্ষী সুবাদ। তাহলে আমি একজন নাগরিক হিসাবে আমি দেখছি যে এই দোকানদার এটা করলো, তো সেখানে আমার এই মামলাটা করতে গেলে তো আবার আমার সাক্ষীর প্রশ্ন জড়িত সেখানে। তো আমি ব্যক্তি যখন সেখানে উদ্যোগী হতে চাচ্ছি, দায়িত্বটা নিতে চাচ্ছি, আমি যদি সাক্ষী না পাই আমি মামলাটা করতে পারছি না। এখানেও তো আসলে এক ধরনের, আমি একটু বলি, জি, সেটা হচ্ছে যে আপনি যেমন বললেন যে মামলা মানে দীর্ঘসূত্রিতা, এটা আসলে একটা ভুল ধারণা। মামলা মানেই দীর্ঘসূত্রিতা, এটা ভুল ধারণা। কারণ আপনাকে সব কিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে চলে, কিন্তু পুরো পৃথিবীটা চলছে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা সিস্টেমে। পুরো দেশটা চলছে, রাষ্ট্রযন্ত্র যেটা চলছে সেটা কিন্তু একটা সিস্টেমের মধ্য দিয়ে। আপনি একটা জিনিস জানেন, আপনার জানাটা প্রকাশ করতে হলে একটা মাধ্যম দরকার হয়। তাই যদি হয় তাহলে একটা মামলা করার পরে একটা সিস্টেমের মধ্যে দিয়ে শেষ করতে হয়। শুরুটাও হবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে, শেষটাও হবে কিন্তু একটা সিস্টেমের মধ্যে দিয়ে, এবং মাঝখানে যে সময়গুলো অতিবাহিত হবে সিস্টেমের কারণেই কিন্তু অতিবাহিত হবে। এখন এইটা সবার মুখের কথা যে মামলা মানেই দীর্ঘসূত্রিতা, আমি এই ক্ষেত্রে একমত না। তাহলে আপনাকে এই জায়গায় একটু বলবোই আমি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় আমার মেহেরপুর কোর্টের একটা রায়কে কেন্দ্র করে যদি আপনাকে আমি বলি, আমার পাশের শহরতলি একটা গ্রাম যাদবপুর, এই যাদবপুর গ্রামের একটা মার্ডার কেস ছিল 2010 সালে। আমরা এই জানুয়ারি মাসের এই কয়েকদিন আগে আমরা দুইজনের রায় হয়েছে, দুইজনের। আমার প্রশ্ন হচ্ছে 10টি বছর লেগেছে, 10টি বছর। আপনি কি বলবেন যে আসলে এটা প্রসিডিওর মেনটেন করতে যদি এই এতদিন সময় লাগে? নিম্ন আদালত, এখন উচ্চ আদালত আছে, তাই না? এখন প্রশ্ন হলো তাহলে কি আসলে আইন এবং আদালত যে কারণে, যে সতর্কতার জন্য নাগরিকদেরকে অ্যালার্ট করার জন্য 10 বছরের একটা মামলা, তাও লোয়ার কোর্টে, এরপরে উচ্চ আদালতে যাবে, আমি সময় দিলে একটু ব্যাখ্যা করব। সেটা হচ্ছে যে একটা মামলাকে নিয়ে আপনি উদাহরণ দিতে পারবেন না, বা সব মামলার ক্ষেত্রে একটা মামলার উদাহরণ প্রযোজ্য হয় না, ডেফিনেটলি না। প্রত্যেকটা দিন, যে দিনটা গেছে সেটা কিন্তু একটা প্রক্রিয়ার জন্যই গেছে। দিন ঘোরানোর জন্য বা সময় চাওয়ার জন্য আদালত ইচ্ছাকৃতভাবে কখনো সময় দেয় না, সময় কিন্তু চাওয়া হয়, এবং সময় চাওয়ার ক্ষেত্রে যৌক্তিক একটা কারণ দেখাতে হয়। হতে পারে আসামির আইনজীবী, হতে পারে সরকার পক্ষ, হতে পারে তদন্তকারী কর্মকর্তা, তদন্তের সাথে যারা জড়িত থাকে, প্রত্যেকে কিন্তু সময় চায়। প্রথম আদালতের কাছে সময় চাইতে হয়, তারপরে যৌক্তিক কারণ থাকলেই কিন্তু আদালত সময়গুলো মঞ্জুর করেন। তাহলে এই যে সময়টা ব্যয় হয়েছে, নিশ্চয়ই যৌক্তিক কোনো কারণ আছে। যৌক্তিক কারণ ছাড়া
না, এটা ফলাওভাবে বললে হবে না যে 10 যৌক্তিক কারণ 10 বছর না। আপনি বলেন তাহলে সাগর রুনির মামলা যে 73 বার না 74 বার সময় নেওয়া হয়েছে চার্জশিট দাখিল করার জন্য, আপনি কি বলতে পারবেন ওই নথিতে অযৌক্তিকভাবে কোনো সময় মঞ্জুর করা হয়েছে? অবশ্যই যৌক্তিক কোনো কারণ সেখানে ব্যাখ্যা করা হয়েছে। আদালত নিয়ে এই ধরনের কথা আবার কন্ডেম টু কোর্ট হয় কিনা সেক্ষেত্রে আমি বলতে পারবো না, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ, আমি মূল জায়গায় ফেরত আসি, সেটা হচ্ছে এটা একটা মামলার জন্য মামলাকে নিয়ে আসলে আলোচনা করার দরকার নাই, কারণ প্রত্যেকটা যৌক্তিক কারণ ছাড়া তদন্তকারী অফিসার সময় না চাইলে সময় দেয় না, কোর্ট স্বপ্রণোদিত হয়ে কোনো সময় দেয় না। সেখানে জনবল না, অনেকগুলো বিষয় আছে। আমি ক্ষুদ্র একটা উদাহরণ দিই। আপনি জানেন, আপনার এটা তথ্যের মধ্যে আছে যে সরকার নির্ধারিত কোনো ডোম আছে কিনা মেহেরপুর জেলায়? সরকারি চাকরি করেন, পোস্টমর্টম করবেন যিনি, থাকার তো কথা আছে কিনা? আমার জানা মতে নাই। আমার জানা মতে যারা আছে এরা পার্ট টাইম কাজ করে, সিভিল সার্জনের মানে কথা মতো পার্ট টাইম কাজ করে, দিন হিসাবে কাজ করে। তাহলে এবার এই জনবলটা আপনি কোথায় পাবেন? এরকম পুলিশ প্রশাসন একই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে, আবার সাথে মামলা তদন্ত করে। এখন এই তদন্তকারী কর্মকর্তা তো সময় লাগবেই, একটা মামলা তদন্ত করে বদলি হয়ে যায়, বিভিন্ন কারণ থাকে। আচ্ছা, এটা আমাদের যুক্ত আছে যে আপনার এই মেরিট অফ কেস যেটা আসলে সেক্ষেত্রে কোনটা এর একটা সিরিয়াল মেনটেনের একটা ব্যাপার না, সিরিয়াল মেনটেন কোন মামলার সিরিয়াল মেনটেনের কোনো বিষয় থাকে না। পরিস্থিতি বুঝে বিচার হয়, পরিস্থিতি বুঝে মামলা নিষ্পত্তি হয়। একটা মামলা যে 10 বছরই চলবে বিষয়টা না, একটা মামলা 3 বছরই শেষ হতে পারে, একটা মামলা 10 বছর লাগতে পারে, একটা মামলা 20 বছরও লাগতে পারে। এটা মামলার পরিস্থিতি বুঝে। আমি আর একটা মামলা নিয়ে কথা বলবো, আসবো আপনার কাছে। আমি এই আপনার মূল বিষয়টাই আমি আসি, সেটা হচ্ছে যে আপনি যখন ভোক্তা অধিকার আইনে মামলা করতে যাবেন, যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি বাদী হয়ে মামলা করবেন, আপনার অধিকার আছে, কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আপনি যতটুকু সচেতন, আপনার পাশে যে মানুষগুলো সেই ততটুকু সচেতন নয় আমার মনে হয়। আপনি মামলা করতে যাবেন, ভাই এই মামলায় সাক্ষী দিতে হবে, আপনি সাক্ষী কিন্তু পাবেন না। সাধারণত সাক্ষী পাওয়া যায় না, ভাই আমাকে এর মধ্যে জড়ায়েন না। এই যে এড়িয়ে যাওয়া, আমাদের উচিত এই এড়িয়ে যাওয়া প্রবণতাটা বন্ধ করা। বা আপনি যখন একটা মানুষের অধিকার নিয়ে, ভোক্তা অধিকার তো সবার জন্য, নিরাপদ খাদ্য সবার জন্য, নিরাপদ সড়ক সবার জন্য, আপনি নিরাপদ সড়ক বা নিরাপদ খাদ্যের জন্য যখন আপনার কণ্ঠটা আপনি রাইজ করলেন, আপনি যখন ভয়েস আউট করলেন, তখন আপনার ভয়েসের সাথে অন্য আপনার আশেপাশে যারা থাকবে তাদের তো উচিত আপনার কণ্ঠের সাথে কণ্ঠ মিলানো, কিন্তু আপনি কণ্ঠ বাজাবেন, অন্যরা থেমে যাবে, না এর সাথে আমি জড়িত থাকবো না। আমাদের সমাজের রীতি কিন্তু এটাই। কিন্তু এখানে তার একটা কথাও আছে যে সাক্ষী সুরক্ষা আইন আছে, কিন্তু কে দায়িত্ব নেবে যে আজকে এই দায়িত্ব, কেউ মামলা করছে, কেউ সাক্ষী দিচ্ছে, তারা ভোগে নিরাপত্তাহীনতায়। এইখানে দায়িত্বটা এটা তো সরকারের দায়িত্ব, সরকারের নিঃসন্দেহে এটা সরকারের দায়িত্ব। আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। আমি বাদী হয়ে মামলা করব, আমি তো বাদী হয়ে মামলা করে পরের দিন আমি নাও থাকতে পারি, আমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, সাক্ষীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। সেক্ষেত্রে আমরা যদি শুধু বলি যে আসলে নাগরিক তার নাগরিক দায়িত্ব পালন করছে না, নাগরিক কতটুকু দায়িত্ব পালন করে, আমার জানা মতে ওই যে ব্যান্ডলগুলো থাকে, যে ট্যাক্সেশনের জন্য বিভিন্ন ইয়েতে আমরা দেখি যে ব্যান্ডলগুলো থাকে, সেই ব্যান্ডলগুলো ছিঁড়েও কিন্তু একটা নাগরিক দায়িত্ব পালন করা যায়। ওইটুকু ছাড়া আমার মনে হয় আর ওটুকু নাগরিকরা যে খুব বেশি দায়িত্ব পালন করেন আসলে তাও না, ওই ব্যান্ডল ছেঁড়ার কাজটাও আসলে করেন না। এর পিছনে তো আসলে দায় শুধু তার না, সরকারের তো দায় আছে অবশ্যই। আসবো আপনার কাছে। আজাদ আলী, আপনি সাম্প্রতিক সময়ে আমরা নিউজ করছি, গত দিনেও আলোচনা করেছি, বিভিন্ন এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আপনার প্রতিষ্ঠানটাও এমপিওভুক্ত একটা প্রতিষ্ঠান, সেখানে অতিরিক্ত ফিস আদায় করা হয় বিভিন্ন ইয়েতে। সাম্প্রতিক সময়ে আমরা যেটা দেখছি যে করোনা প্যান্ডামিকে প্রায় 10 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সেশন চার্জ নেওয়া হচ্ছে যার মতো করে। তারপরে একটা সেশন চার্জ কী পরিমাণ আপনি নিতে পারবেন না পারবেন একটা পরিপত্র সরকার কর্তৃক জারি করা হলেও সেগুলো মানা হচ্ছে না। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? ওই যে আমি প্রথমে বললাম না, স্ববিরোধী, সবগুলোতেই স্ববিরোধী বিষয়গুলো চলে আসছে। সরকার ইচ্ছা করলে সব কিছুই পারে। একটা ঘোষণা দিয়ে দিচ্ছে যে এই টাকার বেশি নেওয়া যাবে না, এই যে ফর্ম ফিল আপের সময় এই টাকা বেশি নেওয়া যাবে না,
বা এই স্কুলে এত বা এই ক্যাটাগরির স্কুলগুলো এত, এই ক্যাটাগরির স্কুলগুলো এত, এরকম বলে দেয় সরকার, মানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দেয়। কিন্তু তারপরে দেখেন, আমি মফস্বল কথাগুলো বাদে দিলাম, আপনার ঢাকা শহরে প্রতিটা স্কুল বা যারা নাম করা স্কুল কলেজ যারা আছে, যেগুলো আছে, সব জায়গাতেই বেশি নেই। কোনোদিন একটা স্কুলে এরকম অভিযান হয়েছে বলেন, যে সেখানকার অধ্যক্ষকে ডেকে, শিক্ষা মন্ত্রণালয়ের 10 জনকে ডেকে তাদেরকে বলা হয়েছে? বলেন, হয়। এই যে বলা হয় যে তাদের অর্থ ফেরত দিতে হবে, যারা নিয়েছে তারা অর্থ ফেরত দেবে, কোনোদিন ফেরত দিছে? কোনদিন দেয়নি। এখানে হয় কি, আপনার ওই বিভিন্ন স্কুল বা কলেজ সেগুলা, যেগুলো বিশেষ করে এমপিও ভুক্ত, এদের একটা বিষয় থাকে যে আপনার ওই যে দেয়াল দিতে হবে বা প্রাচীর যেটা বলে, তারপরে অবকাঠামো উন্নয়ন, এর ফিস একটা থাকে। তো সেটা ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়। তো সে নিয়ে সেটা যে কাজ হয় কি না হয় সেটা সরকারের তদারকি কিন্তু নাই। যেমন আমাদের কলেজে আমরা একটা অ্যামাউন্ট নেই ছাত্রদের কাছ থেকে, সেটা কিন্তু সরকারের নির্ধারিত ফিসের ভিতরে থাকে। আমাদের অনেক কাজ করতে হয়, বিল্ডিংগুলো রিপেয়ারিং করা, রং করা, সাইকেল স্ট্যান্ড করা, বা বিভিন্ন বিষয়গুলো আমাদের খরচের ভিতরেই যায়। হয়তো কিছু থাকলে সেগুলো হয়তো ফান্ডে থাকে। তো এমনও অনেক মেহেরপুরে কিন্ডারগার্টেন স্কুল আমরা দেখি, যেগুলো একটা ফিস দেয় যে 800 টাকা ফিস নিচ্ছি, কোনো মানে বেতন না। কিন্তু এই গত পরশুদিন আমি একটা স্কুলে দিয়ে আসলাম, 1750 টাকা দিয়ে আসলাম। সেই মেয়েটা ক্লাস 3 থেকে 4 উঠবে, 1750 টাকা দিলাম। কি নিল? কোনো বেতন না। কিন্তু আমাকে বলতেছিল যে এই জানুয়ারির বেতনটা শুধু দেন, বললাম যে না, এটা পরে দেওয়া হবে। 1750। 1750 টাকায় কি এটা সেশন চার্জ? কি নিল বলেন? 3 থেকে 4 উঠলো সে, ওই স্কুলেই আছে। আচ্ছা, তাহলে এটা যদি আপনি সেশন চার্জ বলেন, সেশন চার্জ যদি বলেন যে অবকাঠামোগত উন্নয়নের ফিস বা বার্ষিক ভোজ বা এইসব মিলাই তো 1750। তাহলে আজকে একটা কিন্ডারগার্টেন স্কুল 3 থেকে 4 উঠলো। এইরকম সব জায়গাতেই আছে, এগুলো কিন্তু দেখভাল করার কেউ নেই। সে রসিদটা তো আমাকে দিচ্ছে, দিইনি? এরকম 10টা রসিদ নিয়ে সেটা অ্যাকশনে যাওয়া যায় না? অবশ্যই যাওয়া যায়। তখন প্রতিটা জেলায় আপনার তো একটা প্রশাসন আছে, সেখান থেকে যদি 2 দিন বাইরে হয়, প্রশাসনের কয়টা স্কুল আছে বলেন? তাদেরকে যদি ডাকা যায়, সেই প্রতিষ্ঠানের প্রধান যদি ডাকা যায় যে আপনার এই 10টা দেখেন রসিদ দেখেন, আপনারা এটা নিয়েছেন, তো কেন নিচ্ছেন? বা মনে করেন ডিসেম্বর মাসের মাঝামাঝি তো তাদের ডাকতে পারত যে আপনারা এই নির্ধারিত ফিস কত নেন, ওটা এত নেই, তো আপনারা এই ছাড় নিতে পারবেন না। যদি নেন তাহলে অ্যাকশনে যাবো আমরা। বলেন, এটা কি আগাতে পারে তারা? তাহলে আমরা তো একটা সিস্টেমের ভিতরেই থাকতে চাই। তো ওখানে কিন্তু আমাদেরকে সিস্টেমটা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভিতরে যারা মানে না, আমরা তো সেটা মনে করি যে স্ববিরোধী, যেটা বললাম, যে মানে যে যার মতো নিচ্ছে। আপনাদের এই অনিয়মগুলোর বিরুদ্ধে কোনো ছাত্রছাত্রী যদি আসলে প্রতিবাদ করতে যায়, সেখানে আর এক সমস্যা। এবং কোনো ছাত্রছাত্রী যদি তার অভিভাবককে এসে বলে বিষয়টা, অভিভাবক যদি আবার এটা নিয়ে স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যায়, সেটা সেই যে তার সন্তান, সে আবার তার বাবার পাচে ভেতরে, বাবা তুমি যাও না। কারণ কি? কারণ হচ্ছে যে তুমি প্রতিবাদ করতে যাবা, তোমার সন্তানটা সেই শিক্ষা প্রতিষ্ঠানে ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। এই ধরনের অনেক উদাহরণ আছে, বিশেষ করে যারা সায়েন্সে পড়ে তারা, আমি একটা অভিভাবকের কথা তো জানি, সে যখন কোনো একটা দুর্নীতি, কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে তার বাবা যখন সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে গিয়েছেন, তখন সেই সন্তান তার বাবার পাচে বেঁধে ধরেছে, বাবা আপনি যাবেন না, আমার শিক্ষা জীবনটা শেষ হয়ে যাবে। এই ধরনের একটা শিক্ষকের বিরুদ্ধে যদি একটা ছাত্রের এই ধরনের আচরণ থাকে, আপনি ভাবতে পারেন যে আসলে সে কতটা আতঙ্কগ্রস্ত তার শিক্ষা নিয়ে। তখন বাবা কি করলেন জানেন? সে বাবা নিবৃত হলেন যে তার কোশ্চেন অফ এডুকেশন, তার এটা একটা ব্যাপার তার সন্তানের, যে সে যেতে পারলো না। এই ধরনের নানান অনিয়মের ব্যাপারে তো আসলে না ছাত্রছাত্রীরা না অভিভাবকরা এটা তো বলতে পারছে না। আপনি যে অতিরিক্ত টাকা নেওয়ার কথা বলছেন, যখন কোনো অভিভাবকের কাছে গিয়ে বলা হচ্ছে যে আপনি বলবেন এটা, ওই যে দেখেন আমি যদি বলি, আমি সংক্ষুব্ধ, সব ঠিক আছে, আমি যদি এটা বলি তাহলে আমার সন্তানটা আসলে ওখানে কালার হয়ে যাবে। একদমই ভাবে বলছে, সুরক্ষাটা কোথায়? বিষয় হচ্ছে যে আমি আপনি আইন ভঙ্গ করবো বলেই তো কিন্তু আমাদের প্রশাসন নিয়োগ করা আছে, এটা কিন্তু ঠিক।
আপনি আপনার মোটরসাইকেলে হেলমেট পরবেন কি পরবেন না আপনার বিষয়টা না, বিষয়টা নিশ্চিত আপনার না, Right. কিন্তু আপনি পরবেন না এই জন্যই সরকার থেকে আমরাই টাকা দিয়ে যে প্রশাসন রাখা, ওই প্রশাসন ধরবে হেলমেট কেন নেই জরিমানা করবে বা অন্য কিছু পেনাল্টি দেবে, সেই জন্য করানো আছে নাকি? তাহলে আমি আপনি ব্যক্তিগতভাবে একটা জায়গায় গিয়ে তো সেটা সুফল নাও পেতে পারি, আমাদের Right. চেষ্টা করাই আছে। আমি এবার লয়ারকে ডেকেছি মূলত এই কারণে, আমি এতক্ষণ ওনার সাথে যে আলোচনাটা করলাম, আমি বলতে চাই যে আমার অভিভাবক যখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লেম করতে পারছে না, মানবো না বলেই তো আমার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন Right. আমরা নিয়োগ করেছি। এবং ছাত্রছাত্রী তারা ক্লেমটা করতে পারছে না, তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট কি করছে? আপনাকে যদি আমি বলি খুব স্পেসিফিক্যালি, এই শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে এই বর্ষিবাড়ি স্কুল বর্ষবাড়ির স্কুল হেডমাস্টারের এহেন কোনো অনিয়ম নাই তিনি করেননি। কতটা দুঃখজনক আপনি চিন্তা করেন যে 11 সাবজেক্টে 9 সাবজেক্টে 8 সাবজেক্টে 5 সাবজেক্টে ফেল করানো হয়েছে পাবলিক পরীক্ষার আগে, ফেল করিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তারা মানববন্ধন করে প্রত্যেকে বলেছে। দুঃখজনক আরো শোনেন, কারোর কাছ থেকে নিয়েছে 9,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা। একজন বলছে যে আমি খুব কষ্ট করে আমার 200 টাকা কমিয়েছে, 5,000-এর জায়গায় 4800 টাকা দিয়েছি। আর একটা ছাত্রের বক্তব্য, আমি যে ফেল করেছি কয় সাবজেক্টে এইটা আমি আমার অভিভাবককে বলতে পারিনি, আমাকে টাকা দিতে হবে পরীক্ষা দিতে হলে, আমি অন্যত্র গিয়ে রাজমিস্ত্রির যোগালি দিয়েছি, রাজমিস্ত্রির যোগালি দিয়ে আমি টাকা রোজগার করেছি, টাকা রোজগার করে আমি হেডমাস্টারকে গিয়ে টাকা দিয়েছি। আপনি বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নীরব, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এবং সে মার্ডার কেসের আসামি। এর সুরক্ষা কোথায় আপনি বলেন? আসলে সুরক্ষা কোথায়? আমার বন্ধু যেমনটি বললেন যে আমরা হেলমেট পরবো না বলেই কিন্তু প্রশাসন নিয়োগ করছি আমাদের টাকায়, আমরা সুরক্ষিত হব না বলেই বা আমরা আইন ভঙ্গ করব বলেই আমাদের কিন্তু রাষ্ট্রযন্ত্রটা সাজানো আছে। আমার প্রশ্নটাও তাই, আমার বন্ধু যেমন বললেন যে যে যার মতো চলছে, কোনো একটা অভিযান হয় না, আমি তার উদ্ধৃতি দিয়ে বলছি এই কথাগুলো, এবং সব কিছুই আছে, কোনো কাজ নাই, কে করছে কাজ? এখন এইগুলো দেখার জন্য কিন্তু রাষ্ট্রে একটা মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে। আপনি জানেন না, জানেন কিনা জানি না, যে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী আছেন, আমার মনে হয় আপনি জানেন যে 3 জন মন্ত্রী, না 2 জন? 3 জন, একজন প্রাথমিক ও গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা একজন মন্ত্রী, একজন উপমন্ত্রী, একজন উপমন্ত্রী, তাহলে 3 জন মন্ত্রী। এই 3 জন মন্ত্রী আছে, এই মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর অধিদপ্তর আছে, সেখানে পরিচালক মহাপরিচালক আছে, তার অধীনস্থ বিভাগীয় পর্যায়ে বিভিন্ন পরিচালক বিভিন্ন আছে, তারপরে আছে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আছে। আপনি বলেন যে তারা কোথায়? এখন আমি আমার সুরক্ষার জন্য বা আইন ভঙ্গ করবে, একজন আইন ভঙ্গ করবে, তারপরে আমি ক্লেম করব। আমি ক্লেম করব কার কাছে? যিনি আইন ভঙ্গ করেছেন তিনি তার কাছে মূলত বিক্রি হয়ে আছেন। আমার বন্ধু ভালো জানেন যে বাংলাদেশি এমপিএস সিস্টেমটা কিভাবে হয়। আপনি অবশ্যই জানেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনি সঞ্চালক সাহেব, আপনি অবশ্যই জানেন যে প্রত্যেকটা স্কুলে, বেসরকারি স্কুলে আমি যতটুকু জানি, বেসরকারি স্কুল কলেজে 2 বছর পর পর একটা অডিট হয়। অডিটে কি হয় আমার বন্ধু এটা ব্যাখ্যা করতে পারবেন, আমি পারবো না। অডিটে কি হয়? 2 বছর পর পর যখন অডিটে আসে, অডিটগুলো কিভাবে হয় বলেন? তাহলে আমারও বেশ কিছু, আমি একজন ছাত্রের কিন্তু গার্জেন, অভিভাবক, আমিও কিন্তু ভুক্তভোগী, আমি নিজেও জানি। এবং আমি আমার কন্যা যে স্কুলে পড়ে সেই স্কুলের সভাপতি হচ্ছেন আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়। আমার কাছে মনে হয় না যে জেলা প্রশাসক মহোদয় তার মানে মেহেরপুরে থাকাকালীন সময়ে একটা ডিস্ট্রিক্টে যতদিন থাকেন, আমার মনে হয় না যে তার স্কুলটা তিনি কোনোদিন পরিদর্শন করেন, আমার মনে হয় না। সেখানে অনেক দুর্নীতির বিষয়, অনেক অনিয়মের বিষয় আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আপনাদের মাধ্যমে।
তো এই বিষয়গুলো আসলে আমরা দেখভাল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু একজন কর্তৃপক্ষ থাকেন, বা আমাদের একটা স্কুলের প্রধান শিক্ষক থাকেন, বা সেখানে একজন সভাপতি থাকেন, সভাপতির সাথে আরও কিছু সদস্য থাকেন, একটা কমিটি থাকে। এই কমিটিগুলো যখন মানে একটা ফর্ম হয়, এই ফরমেশনটার শুরুটাই হয় আসলে বেশিরভাগ ক্ষেত্রে, আমি বেশিরভাগ ক্ষেত্রে বলবো, শতভাগ জায়গায় হয়তো বলবো না, বেশিরভাগ ক্ষেত্রেই একটা অনিয়মের মধ্য দিয়ে বা দুর্বৃত্তায়ন দিয়ে বা ক্ষমতা দিয়ে, সব ক্ষেত্রে সব সময়ই, সব সরকারের সময়ে এটাই হয়েছে বাংলাদেশে, যে দুর্বৃত্তায়ন দিয়ে বা অনিয়ম দিয়ে বা তার রাজনৈতিক ক্ষমতা দিয়ে। শুরুটা যখন সেভাবে হচ্ছে, তাহলে সেই মানে কমিটি বা সেই সভাপতি কিভাবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেবেন? তাহলে আমাদের অবস্থা উচিত, আপনাকে আমি অতিথি হিসাবে ডেকেছি মূলত এই কারণেই যে সংশ্লিষ্ট দপ্তর এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনাকে যেটা আমি খুব উদাহরণ, একদম স্পেসিফিক উদাহরণ দিই, এই বর্ষিবাড়ি স্কুলকে নিয়ে মেহেরপুরের এখন যে ডিইও মাহফুজুল হোসেন, আমি তার নাম করে বলছি, ওনার সাথে তার বিরুদ্ধে নিউজকে কেন্দ্র করে সরাসরি ফোন আলাপ, যে আপনাকে খুলনা ডিভিশনের যিনি দায়িত্বে আছেন নিভা রানী পাঠক, ওনাকে অর্ডার দিয়েছিলেন বিষয়টা ইনভেস্টিগেশনের জন্য, তদন্ত করার জন্য। এই নিভা রানী পাঠক এর সাথে আমার নিজেরও কথা হচ্ছে। ওনাকে যখন তদন্ত কমিটি করে এটা তদন্ত করতে বললেন, উনি 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করলেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট কি বা তদন্ত কমিটি তদন্ত করছেন কিনা এত সংক্রান্ত ব্যাপারে যখন সাংবাদিক তিনাকে সেল ফোনে প্রশ্ন করেন, তদন্ত কমিটির ইয়েটা একটু বলেন, তিনি ওই পার থেকে উত্তর করছেন যে আপনি কেন এত ইন্টারেস্টেড, কেন ইমাজিন দিস, কে আসলে এইটা নিয়ে করবে? তিনি বলছেন যে আপনার কেন এত ইন্টারেস্ট এই ব্যাপারে, কার কাছে বিচার চেতে হবে? জি, আমার প্রশ্ন তো ডিও মাহফুজুল হোসেন দ্যাট ভেরি ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় কথা বলেননি, উনি এখনো চাকরি করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ইয়েতে আপনার মানববন্ধন হলো, ডিসি কোর্টের সামনেও মানববন্ধন হয়েছে, ডিসি কনসার্ন অথরিটি জেলা, অবশ্যই উনি শিক্ষা ডিপার্টমেন্টের কেউ নন, কিন্তু উনি মেহেরপুরের সুপ্রিম কোঅর্ডিনেটর। জি, তাহলে উনি কেন এখনো পর্যন্ত এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে উনিও কোনো দায়িত্ব পালন করেননি? আপনি লয়ার, আমি আসলে এই প্রশ্নটা তুলেছি এই কারণে, আমি এর সাথে যুক্ত করতে চাই মেহেরপুরে ওই আপনার সরকারি স্কুলের ধর্মশিক্ষার শিক্ষক সিদ্দিকুর রহমান, উনি তথ্য গোপন করে চাকরি করছেন এখানে, এটা নিয়েও রিপোর্ট হয়েছে। এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি বারবার করে এই সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলে আমি বলি, যদি সেই তথ্যের ঘাটতি থাকে, যদি সাংবাদিকের কোনো ইন্টেনশন থাকে, অবশ্যই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা উচিত। কেন করেন না? সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না, যার বিরুদ্ধে তদন্ত হলো তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন না। প্রশাসন কি করে আসলে? আমি জানতে চাই এর বিকল্পটা কি? আপনি একজন লয়ার। এর বিকল্প আসলে আছে, আমাদের শেষ ভরসার স্থল হচ্ছে আদালত ছাড়া আসলে আমাদের যতটুকু বাঁচিয়ে রেখেছে বা যতটুকু অধিকার আদায় করে দিচ্ছে, আমার মনে হয় আদালতই এখনো দিচ্ছে। আমি একটা ছোট একটা উদাহরণ দিই। আমার এক বন্ধুর স্ত্রীর বদলিজনিত একটা বিষয়ে, সিনিয়র জুনিয়রের একটা বিষয় ছিল। আমার বন্ধুর স্ত্রী ছিলেন সিনিয়র, আর জুনিয়র একজন স্কুল টিচারকে, প্রধান শিক্ষককে এক জায়গায় বদলি করার জন্য প্রাইমারি একটা দুটো বিষয় নিয়ে, দুজনকে নিয়ে একটা নথি চালাচালি বা ক্ষমতা দেখা দেখি ইত্যাদি ইত্যাদি চলছিল। পরবর্তীতে ডিপিও সম্ভবত, এটা তো নিয়ন্ত্রণ করেন সম্ভবত ডিপিও, তো এই বিষয়টা নিয়ে আমার সাথে আমার বন্ধু আলাপ করার পরে, আমি সমস্ত কিছু দেখার পরে, আমি নীতিমালাগুলো দেখলাম, সমস্ত কিছু দেখার পরে আমি বললাম যে আমি দেখছি। আমি দেখার পরে ওই যে আমার তো ক্ষমতার দাপট নাই, আমার অন্য কোনো দাপট নাই, বড় নেতা না, আমার বন্ধুও বড় নেতা না,
তারপরে এখানে দলীয় কিছু দৃষ্টিভঙ্গি থাকে, যারা সরকারি কর্মকর্তা এদের কিন্তু ওই বৃষ্টি দেখে ছাতা ধরে। আমি একটা লিগ্যাল নোটিশ পাঠালাম, যেসব ফর্মুলায় পাঠানো উচিত, যেসব দপ্তরে পাঠানো উচিত, আমি একটা লিগ্যাল নোটিশ পাঠানোর 1 সপ্তাহের মধ্যে তার কিন্তু বদলি হয়ে গেল এবং সেখানে সে চাকরি করছে। তো এখন বলেন, ওই অফিসে ধর্ণা দিয়ে তো আপনার সমাধানটা হচ্ছিল না এবং হয় না। তার বাস্তব কিছু উদাহরণ আপনি দিলেন তথ্য সহ। তাহলে সেই সব জায়গায় যে আর কোনো লাভ নাই। আমার শেষ ভরসাস্থল আমাদের আদালতে যাইতে হবে। আদালত ছাড়া আমাদের বর্তমানে আর আচ্ছা, এই বিষয়ে কি আমাদের মেহেরপুর কোর্ট, এই লোয়ার কোর্টে কি এর বিরুদ্ধে এই অভিযোগগুলা করে মামলা করা যাবে? আচ্ছা, মেহেরপুর কোর্ট বলে কথা না, অধস্তন আদালতগুলোতে আসলে মামলা করলে এই 2 ধরনের সিস্টেম আছে। অধস্তন আদালতে যেতে পারেন, আপনি উচ্চতর আদালতে যেতে পারেন। তবে অধস্তন আদালতে যে মামলার ফরমেশন, এদের তো কিছু ক্ষমতা থাকে, কিছু সিস্টেম থাকে, কিছু বাইন্ডিংস থাকে। তো এই সিস্টেমে যদি আপনি যান, সেটা একটা লেন্দি প্রসেসে চলে যাবে। তো সেই ক্ষেত্রে একমাত্র রেমেডি হচ্ছে উচ্চতর আদালতে যাওয়া। এখন উচ্চতর আদালতে যাওয়ার মতন ক্ষমতা বা সচেতনতা কয়জনের আছে বাংলাদেশের? সেক্ষেত্রে কি নিম্ন আদালতে এটা নিম্ন আদালতে আছে, রেমেডি আছে। সেই ধরেন আমি একজন সংক্ষুব্ধ মানুষ না, আমি আমার নাগরিক দায়িত্ব পালন, অবশ্যই নাগরিক দায়িত্ব আছে। আমি একজন সাংবাদিক হিসাবে আমি ডেফিনেটলি এই সমস্ত ইয়েগুলা সুরক্ষা চাই, আমি নিজে মামলা করব, আমি এটা করতে পারি কিনা? করতে পারবেন। আচ্ছা, শিওর। এখানে এই মামলাটার ইয়েতে আমার কাছে যা এভিডেন্স আছে, সেই এভিডেন্সগুলো দিয়ে যদি নাগরিক হিসাবে আমি মামলা করি, তাহলে এই মামলাটার প্রসিডিওর কি এখানেই মানে নিষ্পত্তিরও কি এখানে দীর্ঘসূত্রিতা বা না? এটা আসলে দীর্ঘসূত্রিতা যেটা মানুষ, আপনি সচেতন নাগরিক হিসেবে আপনার কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি যে মামলা মানেই দীর্ঘসূত্রিতা। মামলা মানেই দীর্ঘসূত্রিতা না। মামলার ধরন বুঝে দীর্ঘসূত্রিতা আসে। আমি আসলে বারবার আমি বোঝাতে চাচ্ছি, কিন্তু বোঝাতে সক্ষম হচ্ছিনি। আসলে মামলার ধরন বুঝে দীর্ঘসূত্রিতা আসে। একটা মামলার দীর্ঘসূত্রিতা আসতে পারে, তার প্রয়োজনে আসতে পারে। আবার আপনি একটা মামলা অতি দ্রুত নিষ্পত্তি করতে তো পারেন না। তার মানে এটা সিস্টেমে যদি আপনাকে অতি দ্রুত নিষ্পত্তি করতে না দেয়, আপনি কেন করবেন? আচ্ছা, জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করছে, এই জাল সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরে কি এখানে আমার লোয়ার কোর্টে মামলা করা যাবে সেই জাল সার্টিফিকেট নিয়ে? যাবে, মামলা অবশ্যই যাবে। এখন নিচের কোর্টে মামলা করবেন আপনি, বিষয়গুলো আসলে মামলা তো নিচের কোর্ট তো মামলা করার জন্যই আছে, মামলা নেওয়ার জন্যই বসে আছে। আমরা বসায় রেখেছি আমাদের টাকা দিয়ে, আমাদের সমস্ত যন্ত্রটাকে রেখে দিয়েছি। এখন তারা তো সেভাবে আছে, আপনাকে কিছু নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিগুলো পালন করে আপনাকে সেখানে যাওয়ার জন্য আপনার জন্য দরজা খোলা। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা আদালত আপনার জন্য খোলা আছে। আসবো আপনার কাছে আজাদ আলী, আমরা একদম শেষ সময় চলে এসেছি। বর্তমান সময় আপনি যে সাজেশন দিলেন, এর মধ্যে থেকে শিক্ষা বিভাগের এমনি ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা, আপনার কাছে যতটুকু ডাটা আছে, আমরা যেটা পেয়েছি, ছাত্রছাত্রীরা তো আসলে নানান ইয়েতে ডিরেলড হয়েছে এবং এর সাথে যুক্ত হচ্ছে বাল্য বিয়ে, তাদের আন্ডার এজে তাদের অনেক বিয়ে হয়ে গেছে। আপনাদের কাছে এই ধরনের কোনো তথ্য কি আছে, বা এটার ব্যাপারে কি আপনাদের কোনো মানে কার্যক্রম, কোনো পদক্ষেপ আপনারা নিয়েছেন কিনা, বা এ ব্যাপারে যদি আপনার কোনো বক্তব্য থাকে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এটা তো একটা বড় ধরনের ক্রাইসিস, তো তাই না? আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা বিশেষ করে মাধ্যমিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে আন্ডার এজের মেয়েদেরকে প্রায় 25 to 30% মেয়ের ইতিমধ্যে বিয়ে শাদী হয়ে গেছে। এটা একজন শিক্ষক হিসাবে আপনি এটা কত বড় একটা অশনি সংকেত এই করোনা প্যান্ডামিকের মধ্যে। যে কথাটা বলছেন ঠিকই আছে। আমার বন্ধু বললো না যে আপনার ব্রেন কিন্তু বসে থাকে না, ব্রেনকে যখন একটা জায়গায় স্থিতি এসে যায়, তখন কিন্তু সে অন্যদিকে ধাবিত হয়। আর বিশেষ করে আমাদের যে প্যান্ডামিক করোনা ভাইরাসের কারণে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে মেয়েদের প্রচুর ক্ষতি হয়েছে। কারণ এদের মানে রুরাল এরিয়াস, যেগুলো আপনার গ্রাম অঞ্চল এরিয়া, সেখানে আপনার ওই মেয়েদেরকে সাধারণত পড়তে বিদেয়ার একটা মানে টেন্ডেন্সি আগে থেকেই ছিল। বয়সের বিষয়টা হয় কি, বয়সের বিষয়টা বিভিন্নভাবে ওরা মানে চালাকি মতোই করে। আমি তো অনেক খোঁজ খবর পাই, দেখা যাচ্ছে নানির বাড়িতে গিয়ে মেয়েকে নানির বাড়িতে পাঠাই দিল, সেখানে গিয়ে হয়তো বিয়েটা পড়াইলো, বুঝতে পারছেন? আবার কোনো জায়গায় হয়তো ছেলের কোনো আত্মীয়ের বাড়িতে মেয়েটা পাঠাই দিচ্ছে, সেখানে চলে যাচ্ছে।
তো একটা বিষয় হাফ মিনিটে বলি যে আমাকে একজন দাওয়াত দিচ্ছে, বলছে যে আপনি আমার এই মেয়ের বিয়েতে মুজিবনগরে মুজিবনগরে খেতে যাবেন। কেন ভাই মুজিবনগর খেতে যাবো কেন? বলছে ভাই মেয়ে বয়স পৌঁছেনি তো। দেখেন ওখানে কিন্তু পিকনিকের মতো হচ্ছে, আবার বিয়ে কিন্তু অলরেডি আগে পড়ানো হয়েছে। এরকম কিছু আছে। তো ভাই আমাদের অবশ্য সচেতনতা আগের মতো মানুষের যে আগে মানে খুবই কম সচেতনতা ছিল মানুষের, আর্লি ম্যারেজটা বেশি হতো, সেটা কমেছে অবশ্য। তো প্রশাসন একসময় খুব স্ট্রিক্ট ছিল, কিন্তু সবসময় দেখা যাচ্ছে খোঁজ দিত কোথায় হচ্ছে না হচ্ছে এরকম। তো সেটা একটু কমে গেছে। তো প্রশাসন যদি আমার মনে হয় যদি স্ট্রিক্ট হয়, এটা অবশ্যই কমের দিকেই আসবে। এবং প্রশাসনের স্ট্রিক্ট হওয়া উচিত যে 18-র আগে তাদের বিয়ে শাদী নয়। প্রশাসন তো এক ধরনের একটা গোল পেয়ে গেছে যে এই বাল্যবিবাহ মুক্ত জেলা এবং ভিক্ষুক মুক্ত জেলা, এইটা পেয়ে যাওয়ার পরে তো আমরা ভিক্ষুকও দেখছি। আপনারা সাংবাদিক যারা আছেন, আমরা যারা কনসাস পিপল আছি, আমাদের উচিত এটা সোশ্যাল অ্যাওয়ারনেস গ্রো করা, সামাজিক যে আমাদের কাজটাই এটা। আমরা এই যে এত চিল্লাচ্ছি, শুধুমাত্র কোনো সুরক্ষা হচ্ছে না। আমরা একটা সাংবাদিক যখন অনুসন্ধানী একটা রিপোর্ট করে, যে পরিমাণ ঝুঁকি নিয়ে তাকে এই কাজগুলা করতে হয়, যে আমাদের একটু বুঝতে হবে যে আর্লি ম্যারেজ যেটা আপনার মানে বাল্যবিবাহ, এটার তো মানে একটা বড় ইম্প্যাক্ট আছে, শারীরিক মানে আপনার শারীরিকগতভাবে সে মেয়েও কিন্তু সমস্যা পড়ে, যে 20-র আগে বুড়ি এরকম একটা পোস্টার এলাকায় ছাপানো হয়, সেগুলো কমে গেছে। যাই হোক, তারপরে সরকার চেষ্টা করছে, যে আমাদের সরকার আমার মনে হয় চেষ্টা করছে, এবং এটা আরো স্ট্রিক্ট হওয়া উচিত। অ্যাডভোকেট নজরুল ইসলাম, 1 মিনিটে সর্বশেষ আমার সময়। সর্বশেষ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আমার মনে হয় কনক্লুশনটা এভাবেই টানতে পারি যে আসলে আমাদের দায়বদ্ধতার অভাব, দায়বদ্ধতা যে সংশ্লিষ্ট দপ্তরে বা সংশ্লিষ্ট অফিসে যিনি আছেন তার উপরের যে মহল আছেন তার কাছে কোনো দায়বদ্ধতা নাই, যে নাই এই কারণে যে উপরের মহলে যিনি আছেন তার উপরের মহলের কোনো দায়বদ্ধতা নাই। এইভাবে আস্তে আস্তে যখন আমি সবশেষ যেটা বলতে চাচ্ছি যে একজন মন্ত্রী তার দায়বদ্ধতাটা আমার মনে হয় তিনি বাংলাদেশে এখনো প্রকাশ করতে পারেননি, আমার মনে হয় পারেননি। মন্ত্রীর কেন দায়বদ্ধতা থাকবে? কারণ পুরো মানে গভর্নমেন্ট যন্ত্রটারই মানে জনগণের উপর একটা দায়বদ্ধতার চরম অভাব। দায়বদ্ধতার অভাব থেকেই আমার মনে হয় এত কিছু সৃষ্টি হচ্ছে, কোথাও কেউ নেই, এই একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। না, সবারই দায়িত্ব, মানে তোমার শুধু দায়িত্ব না, আমি বলছি দায়বদ্ধতা। তুমি আমি হিসেবে আমাদেরও দায়িত্ব আছে, প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব। না, দায়বদ্ধতা আর দায়িত্ব কিন্তু দুটো ভিন্ন জিনিস। একজন মন্ত্রী কিন্তু দায়বদ্ধতা মানে সে দায়বদ্ধ আছে, আর আমার আছে দায়িত্ব। গভর্নমেন্টের জনগণের কাছে কিন্তু দায়বদ্ধতা আছে, আমার আছে দায়িত্ব। আমি সেটা বোঝাতে চাচ্ছি যে গভর্নমেন্টই তার দায়বদ্ধতা দেখাতে পারেনি, এবং গভর্নমেন্ট যেহেতু দেখাতে পারেনি তার অধীনস্থ মন্ত্রীরা দেখাবে কেন? এবং প্রতিষ্ঠানগুলোকে ফাংশনিং করতে হবে। তার মন্ত্রীর যেহেতু দায়বদ্ধতা নাই, তার অধীনে যেসব দপ্তরগুলো আছে তাদের পরিচালক মহাপরিচালকের কেন এত দায়বদ্ধতা থাকবে? এই ছেড়ে দেয়া গা ছেড়ে দেয়া একটা ভাব। এটা তো ঠিক, প্রত্যেকটা তো একটা মিডিয়া সেল থাকা উচিত, তাই না? আজকে স্বাস্থ্য বিভাগের কি রিপোর্ট হলো বাংলাদেশে, স্বাস্থ্য বিভাগের সে একটা মিডিয়া সেল থাকা উচিত, শিক্ষা বিভাগের একটা মিডিয়া সেল থাকা উচিত, অবশ্যই আছে। যে তার বিরুদ্ধে আমরা যতটুকু দেখি, তাই না? আমার মনে হয় আমি একদিন বলেছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কিন্তু খুব স্মুথলি দেশটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং বড় বড় মেগা প্রকল্প অন্যান্য সহ যেগুলো আসছে, বাংলাদেশ কিন্তু অনেক উন্নতির দিকে যাচ্ছে। তো ওনাকে অনেক সময় বলা লাগে যে আমি নির্দেশ দিলাম বা নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশ দেবেন কেন? আমি তো এর আগে বলেছিলাম আরেকটা টকশো এরকম, যে নির্দেশ দেবেন কেন? নির্দেশ অলরেডি তো হয়েই আছে, আবার দেওয়া লাগবে কেন? আমি নির্দেশিত হয়েই তো মিনিস্টার, আমি দায়িত্ব নিয়েছি, নির্দেশিত হয়ে তো দায়িত্ব নিয়েছি, আমি ওথ করেছি, তাহলে আমার তো একটা দায়বদ্ধতা আছে। আবার আমাকে নির্দেশ দেওয়া লাগবে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং প্রভাষক আজাদ আলী। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম এতক্ষণ অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং প্রভাষক আজাদ আলীর সাথে। আপনারা শুনছিলেন, আমরা বিভিন্ন সংবাদগুলার সামারি করে আসলে জানতে চেলাম যে আসলে আইনি সুরক্ষা কি। এটা হচ্ছে আরেকটি বিশ্লেষণ, যে আমরা সংবাদের পিছনের সংবাদগুলো যেমন আমরা বারবার করে বলছি, আমরা একজন লয়ারকে ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে, তার কাছ থেকে আইনি সুরক্ষার পদ্ধতিগুলো জানতে। একই সাথে শিক্ষকের সাথে জানতে চাচ্ছি আমরা
ভিক্ষুক মুক্ত জেলা ঘোষণা করেছি, আমরা বাল্য বিবাহ মুক্ত জেলা ঘোষণা করেছি, কিন্তু আমরা সেখান থেকে সুরক্ষাও পাচ্ছি না। তাহলে সত্যিকার অর্থে যার যেটা দায়িত্ব, যে 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 ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো আসলে কতটা ফাংশনিং করছে, এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর হিসেবে আমার জেলা প্রশাসক মহোদয় কতটুকু দায়িত্ব পালন করছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন কথা বলছি। এই প্রতিদিন কথা বলার সাথে আমি আশা করব আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করবেন। এবং আমরা চাই, আমরা যদি কোনো ধরনের এতটুকু কোনো ইন্টেনশন নিয়ে কাউরের বিরুদ্ধে কোনো কথা বলি, যদি কোনো সংবাদ প্রকাশ করি, অবশ্যই আপনারা সেই সাংবাদিকের বিরুদ্ধে সোচ্চার হবেন, তার আইনি ব্যবস্থায় যেন তাকেও নিয়ে আসা হয়। আর যদি সে ঠিক তথ্য উপাত্ত নিয়ে যদি একটা সংবাদ পরিবেশন করে থাকে, একটা অনুসন্ধানী রিপোর্ট যদি পরিবেশিত হয়ে থাকে, তাহলে অবশ্যই সেই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনাকালীন সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। শুভরাত্রি সকলকে।